বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের ছোট্টবেলার বন্ধু কিশোরী মোহনদা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন তিনি। তাই শ্রী শ্রী ঠাকুর তাকে আদর করে ডাকতেন ডাক্তার বলে। মাঘ মাসের দুরন্ত এক শীতের রাতে সেই বন্ধুকে সঙ্গে নিয়ে গ্রামের পথ বেয়ে চলেছেন শ্রী শ্রী ঠাকুর। চলতে চলতে বন্ধু কিশোরী মোহনের একসময় মনে হলো, এই যে মানুষটির পিছন পিছনে ছুটে চলেছি, ইনি নাকি অন্তর্যামী। সত্যি যদি তাই হন তিনি, যদি মনের কথাই তিনি টের পান, তবে এই কঠিন শীতের রাত্রে একবার চান করুন তো দেখি। একজনের মনের কথা উদয় হয়েছে বলে যে অপরজনকেও ওই অন্তর্যামী পরীক্ষা দিতে হবে, তার ইচ্ছা মতন চান করতে হবে, এমন কি কোনো কথা আছে? কিন্তু কি আশ্চর্য দেখুন, বন্ধুর মনের ওই কথা উদয় হওয়ার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর থমকে দাঁড়িয়ে পড়লেন। ফিরে তার দিকে চেয়ে উঠে বললেন, কি যেন মারিয়ে ফেললাম ডাক্তার, গু নাকি? চান করেই ফেলি, কি বলো? এই কথা বলে উত্তরের জন্য তিনি আর অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে সেই অবস্থায় জলে ঝাঁপিয়ে পড়লেন। কিশোরী মোহনের বুকের মধ্যে ছ্যাঁত করে উঠেছে। ইনি তাহলে সত্যি তো অন্তর্যামী, সব কিছুই জানেন, মনের কথা সব টের পেল। আবার কিছুক্ষণ পরেই সন্দেহের মেঘ যেন এসে মনটাকে আচ্ছন্ন করে দেয়। ভাবেন, কি জানি, হতে পারে হয়তো সত্যিই তখন তিনি গু মারিয়েছিলেন, তাই তিনি চান করেছেন। আমার মনের কথা হয়তো মোটেও কিছু জানতে পারেননি। আচ্ছা, একবার তো চান করে উঠে এসেছেন, এখন তো আর ফিরে চান কোনো আছিলা নেই। এখন যদি আর একবার চান করেন, তবেই বুঝবো ঠিক অন্তর্যামী। মনে মনে যেই না এই কথা ভাবা, অমনি দেখেন ঠাকুর থেমে গেছেন। তার দিকে মুখ ফিরিয়ে মধুর হেসে তিনি বলছেন, চানটা জুত মতন হয়নি মনে হয় ডাক্তার, আবার চান করে আসি। সত্যি সত্যি আবার গিয়ে তিনি জলে নেমে পড়লেন। এবার কিশোরী মোহনের মধ্যেও ভাবান্তর ঘটে। এই কঠিন শীতের রাত্রে হিম শীতল জলে তিনি তো পরীক্ষার পর পরীক্ষা নিয়েই চলেছেন। এই হিম শীতল জলে তিনি তো বারবার শ্রী শ্রী ঠাকুরকে পরোক্ষ প্ররোচনা দিয়ে স্নান করতে বাধ্য করেছেন। তখন কিশোরী মোহনদার মনে অনুশোচনায় ভরে ওঠে, কিন্তু এই অনুশোচনা তখনও তার মধ্যে স্থায়ী হয়নি। এত করেও মনে সংশয় যায় না। তা না হলে আরেকদিন রাত্রিবেলা ঠাকুর তাকে বললেন, ডাক্তার, আজ রাত্রে এখানেই থাকো, বাড়ি যেও না, বিপদ ঘটতে পারে। রাজি হলেন তিনি, বাড়ি গেলেন না, আশ্রমে তিনি থেকে গেলেন। কিন্তু গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়েছেন, আশ্রম যখন একদম নিস্তব্ধ, তখন তার কি খেয়াল হলো, ভাবলেন এখন একবার বাড়ি গিয়ে দেখি না কি হয়। এ কথা মনে করে আশ্রম থেকে চুপি চুপি বেরিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলেন। পথ চলতে চলতে ঠাকুরের অনেক দিনের অনেক সতর্ক কথা তিনি মনে করতে লাগলেন। মনে মনে ভাবতে লাগলেন, কি ফল হতে পারে তিনি যদি অসাবধানতায় যদি চলাফেরা করেন। তার অনেক কথা তিনি মনে মনে খতিয়ে দেখছিলেন। হঠাৎ আচমকা একটা শব্দ তিনি শুনতে পেলেন, হিস হিস শব্দে শুনে চমকে উঠে থমকে দাঁড়ালেন তিনি। ভালো করে নজর দিতেই দেখেন একটা বিরাট সাপ প্রচণ্ড ফনা বিস্তার করে তার প্রায় বুকের কাছে ছোবল মারল বলে। পথে বিশাল বিপদ, পাশ কাটিয়ে যে এগিয়ে যাবেন তার উপায় নেই, একমাত্র পিছনের দিকে যদি ফিরতে পারলে তবেই রক্ষা। কাজেই প্রাণের দায়ে মুহূর্তে ঘুরে যেয়ে আবার আশ্রমের দিকে প্রাণপণে ছুটতে লাগলেন। আশ্রমের বাঁধের ধারে যখন হাঁপাতে হাঁপাতে এসে উপস্থিত হয়েছেন, তখন তিনি অবাক হয়ে দেখেন
সেই নিস্তব্ধ গভীর রাত্রে সবাই যখন ঘুমে অচেতন, তখন আশ্রমে প্রবেশ মুখে একাকী দাঁড়িয়ে আছেন, আর কেউ নয়, স্বয়ং ঠাকুর। এত রাত্রে তার তো ঘুমিয়ে থাকার কথা, তিনি কেমন করে জানলেন তার নিষেধ অমান্য করে এই যে গভীর রাত্রে তার একান্ত সুহৃদয় এই বিপদের মুখোমুখি দাঁড়িয়েছেন? চোখাচোখি হতেই তিনি বলে উঠলেন, কি আমার কথা বুঝি বিশ্বাস হচ্ছিল না, তাই না? কণ্ঠে তার মৃদু ভৎসনা, কিন্তু দু চোখে যেন অসীম উৎকণ্ঠা এবং অপার করুণা একই সময় ঝরে পড়ে। কিশোরী মোহনদা এবার তার পায়ের ওপর লুটিয়ে পড়েন, বললেন, সত্যি তুমি অন্তর্যামী, আর কখনো তোমাকে অবিশ্বাস করে আমি ভুল করব না। ঠাকুর বললেন, পরীক্ষার পর পরীক্ষা নিচ্ছ ডাক্তার, একদিন পরীক্ষা দিতে হবে, সে কথা যেন মনে থাকে। এমন ছিলেন আমাদের পরম দয়াল। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি আমার পরম দয়াল শেষে ঠাকুরের রাঙা রাতুল চরণে। জয় গুরু।